নমস্কার, আমি চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম পোস্টমাস্টার, যেটা কিনা রবি ঠাকুরের লেখা। রবি ঠাকুরের সম্বন্ধে তো নতুন কিছু করে বলারই নেই। কবিগুরুর প্রত্যেকটা লেখা যে বাঙালিদের জন্য অপরিহার্য খাওয়ারের কাজ করে, সেটা আর কাউকে বলে দিতে হবে না। তিনি এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে লেখেননি, এবং মনের এমন কোনো ভাব তার লেখাতে প্রকাশ পায়নি, এমন হয়নি। তাই তার আজকে একটি ছোট গল্প, গল্পের নাম পোস্টমাস্টার, এটা নিয়ে আমি এসেছি। একটু পড়ে শোনানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। শুরু হচ্ছে পোস্টমাস্টার। দিনের প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে উলাপুর গ্রামে একবার আসতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি। তাই কুঠির সাহেব অনেক জোগাড় যন্তর করে এই পোস্ট অফিসটি এখানে বসিয়েছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। মাছকে জল থেকে যেরকম ডাঙায় তুললে যেমন ছটপট করে, এই গণ্ড গ্রামে পোস্টমাস্টারের হয়েছে ঠিক তেমনই দশা। একখানি আটচালার মধ্যে তার অফিস ঘর, অদূরে একটি পানা পুকুর এবং চারিপাশে জঙ্গলে ভরা। কুঠির মধ্যে যেসব কর্মচারীরা আছে তাদের ফুরসত নেই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নয়। বিশেষত কলকাতার ছেলেরা ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় তারা উদ্ধত, নয় তারা অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সাথে তাদের আর মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ তো অধিক নেই। মাস্টারমশাই কবিতা লেখার চেষ্টা করেন বটে, কিন্তু তাহাতে এমন ভাব ব্যক্ত হয় যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন ও আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামীই জানেন যে যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছ কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে ঢেকে দেয়, তাহলে এই আধমরা ভদ্র সন্তানটি আবার পুনরায় জীবন ফিরে পাবে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রেঁধে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকাকে নিজের কাজকর্মের জন্য রেখেছে। দুবেলা দুমুঠো খায়। মেয়েটির নাম রতন, বয়স 12 কি 13 হবে। তার বিয়ের বিশেষ কোনো সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যের সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধূমকুণ্ডলী উঠতে থাকে এবং ঝোপে ঝোপে ঝিল্লি ডাকে, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দেয়, যখন অন্ধকার দাওয়ার একলা বসে গাছের কম্পন দেখলে কবি হৃদয়ের মধ্যেও ঈষৎ হৃদকম্পন সৃষ্টি হয়, তখন ঘরের কোণে এক ক্ষীণ শিখা প্রদীপ জেলে পোস্টমাস্টার ডাকেন, রতন। রতন দ্বারে বসিয়া এক ডাকে সেই অপেক্ষাই করে। এক ডাকে সে আবার আসে না। সে বলে, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার বলে, তুই কি করছিস? রতনের উত্তর হয়, এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। পোস্টমাস্টার বলে, তোর হেঁসেলের কাজ পরে হবে বাপু, একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলিয়ে কলকেতে ফু দিতে দিতে রতন প্রবেশ করে। হাত থেকে কলকেটে নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করে, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছুটা মনে পড়ে, কিছুটা পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে। সারাদিন কঠোর পরিশ্রম করে বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসতো। তারই মধ্যে দৈবাৎ কিছু দুটো একটা সন্ধে তার পরিষ্কার ছবির মতো আঁকা রয়েছে মনের মধ্যে। এই কথা হতে হতে ক্রমে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়তো সে। মনে পড়তো তার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার জলে দুজনে গিয়ে মাছ ধরার নাটক করছিল। ভাঙা গাছের ডালে ছিপ নিয়ে মিছিমিছি মাছ ধরার খেলা। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার বেশি মনে আছে। এই রকম কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত এবং আলস্যক্রমে পোস্টমাস্টার আর কিছু রান্না করতেন না। সকালের বাসি তরকারি এবং তাড়াতাড়ি রতন কয়েকটা রুটি বানিয়ে সেঁকে আনতো।
এবং তাতেই দুজনের রাত্রি চলে যেত। আবার এক একদিন সন্ধ্যাবেলায় সেই আটচালার কোণে বসে অফিসের কাঠের চৌকিতে পোস্টমাস্টার নিজের ঘরের কথাও পাড়তেন। ছোট ভাই, মা এবং এক দিদি। আর বলতো এই প্রবাসী অবস্থায় বাড়ি থেকে দূরে থেকে যার যার কথা মনে পড়ে তাদের প্রত্যেকের গল্প। সেই সব কথাগুলো যেগুলো কিনা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে তার অফিস ঘরে বসে কোনোভাবেই আলোচনা করা সম্ভব নয়, কিন্তু এই অশিক্ষিত মেয়েটার সাথে নির্দ্বিধায় আলোচনা করা চলে। অবশেষে এমন হলো, মেয়েটি তার বাড়ির লোককে মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের মতো সম্বোধন করতে লাগলো এবং তাহার ক্ষুদ্র হৃদয়পটে একটা কাল্পনিক জগতের নিজের মতো করে তাদের একটা ছবি ফুটিয়ে তুলল। একদিন বর্ষার এক মেঘমুক্ত দুপুরে হালকা গরম বাতাস বইছে, রৌদ্রে ভিজে আছে ঘাস, গাছপালা থেকে এক মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর এসে পড়ছে। কোথাকার এক নাছোড়বান্দা পাখি এসে সারা দুপুর ধরে তার সুরেলা গলায় এক টানা নালিশ করে চলল। পোস্টমাস্টার এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ভাবছিলেন, আচ্ছা, যদি কোনো কাছের লোক, নিতান্তই আপন লোক, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন কোনো স্নেহপুত্তলী মানব মূর্তি যদি আমার কাছে থাকত, তবে তার সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিতে পারতাম না? এই প্রাকৃতিক সৌন্দর্য কি ভাগ করে নেওয়া যেত না? ক্রমে মনে হলো ওই পাখি এই কথাই যেন বারবার আওড়াচ্ছে সারা দুপুর ধরে। এই অল্প বেতনের পোস্টমাস্টারের মনের মধ্যে যে এই যে গভীর ভাব ফুটে উঠেছে, এটা কি কেউ কোনোদিনও জানবে? না, বোধহয়। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পায়রা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলে, বুঝলি, তোকে না আমি একটু একটু করে পড়তে শেখাবো। এই বলে সারা দুপুর ধরে তাকে নিয়ে মাস্টারমশাই স্বরে অ এবং স্বরে আ করতে লাগিলেন। এবং ছাত্রী বুদ্ধিমান, অল্প কিছুদিনের মধ্যেই সে যুক্তাক্ষর শিখতে শুরু করেছে। শ্রাবণ মাসে বৃষ্টির আর অন্ত নেই। খাল, বিল, নালা সবই জলে ভরে আছে। সারাক্ষণ অল্প অল্প করে মেঘের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধই হয়ে গেল। নৌকো ছাড়া হাটে যাবার কোনো গতি নেই। একদিন সকালবেলা খুব বাদলা করল। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে পায় না সে। নিজের খাতাপত্র নিয়ে সে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢোকে। দেখে পোস্টমাস্টার তার খাটে শুয়ে আছে, বিশ্রাম করছেন বোধহয় বলে নিশ্চিন্তে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। সহসা হঠাৎ করে একটা ডাক পেছন থেকে তাকে থামিয়ে দিল। রতন! তাড়াতাড়ি ফিরে গিয়ে সে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিল, শরীরটা ভালো নেই রে বোধহয়। দেখ তো আমার কপালে হাত ঠেকিয়ে, জ্বর নাকি? এই বিদেশ বিভুঁইয়ে ঘন বর্ষার দিনে রোগে কাতর শরীর একটু সেবা পেতে চায়। মনে পড়ে কপালে এক শাখা পড়া কোমল হাতের স্পর্শ। মনে হয় তার যেন তার মা এবং দিদি পাশেই বসে আছে। এই নির্জন বিভুঁইয়ে তার এই মনের অভিলাষ কিন্তু ব্যর্থ হলো না। বালিকা রতন আর বালিকা রইল না। সে পুরোপুরি মায়ের জায়গাটাই গ্রহণ করে বসল। বদ্যি ডেকে আনলো, যথাসময়ে ওষুধ খাওয়ালো, সারা রাত্রি কাছেই বসে রইল, রান্না করে আনলো। হ্যাঁ গো দাদাবাবু, এখনই একটু ভালো বোধ হচ্ছে? বহুদিন পরে পোস্টমাস্টার তার ক্ষীণ শরীরে রোগ শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালো। মনে স্থির করলো, আর নয়, এখান থেকে এবারে বদলি নিতে হবে। তার স্থায়ী রোগের কথা লিখে কলকাতা কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত লিখল। রোগীর সেবা থেকে নিষ্কৃতি পাওয়ার পর রতন আবার তার নিজের জায়গা দখল করে নিয়ে বসে, কিন্তু আগের মতো তাকে আর ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে মাস্টারমশাই অন্যমনস্কভাবে চৌকিতে বসে আছে বা খাটে শুয়ে আছে। রতন যখন ডাকের আশা করে, তখন তিনি
দরখাস্তের জন্য প্রতীক্ষায় ব্যস্ত। মেয়েটি এবার দ্বারের কাছে বসে বারবার ধরে তার পুরনো পড়াগুলো পড়তে লাগলো। বলা তো যায় না, কোন দিন হঠাৎ করে ডেকে বলে, এই তোর পড়াগুলো বল, আর তখন সবকিছু গোলমাল হয়ে যায়। তার তো আশঙ্কা আছে নাকি, তাই সে পড়তে বসে যায়। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা সত্যিই ডাক পড়ল। রতন উদ্বেলিত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলেন, রতন, কাল আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি, বাড়ি। আবার কবে আসবে? আমি আর ফিরবো না। রতন আর কোনো কথা জিজ্ঞেস করতে পারল না। পোস্টমাস্টার আপনিই তাকে বললেন তিনি বদলি হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন। দরখাস্তটি নামঞ্জুর হয়েছে। তিনি তাই জবাব দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলতে পারল না। এই সময় ঘরের একপাশে চাল ভেদ করে বৃষ্টির জল টপ টপ করে সরার উপর পড়তে লাগলো। রতন আস্তে আস্তে উঠে রুটি বানাতে চলে গেল। অন্যদিকে চটপটার কোনো কাজ হলো না। মনে হয় মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা হচ্ছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে হঠাৎ রতন বলে ফেলল, আচ্ছা দাদাবাবু, তোমাদের বাড়ি নিয়ে যাবে আমাকে? পোস্টমাস্টার হাসতে হাসতে বলতে লাগলো, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কারণে অসম্ভব সেটা বোঝানো মেয়েটিকে প্রয়োজন বোধ করলেন না। রাত দিন রতনের কানে পোস্টমাস্টারের সেই হেসে বলা কয়েকটি শব্দ ঘুরপাক খেতে লাগলো। সে কি করে হবে, সে কি করে হবে, সে কি করে হবে, সে কি করে হবে। ভোরে উঠে পোস্টমাস্টার দেখেন তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলেই স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন তা মেয়েটি জিজ্ঞেস করতে পারেনি কোনো কারণে। তাই পাছে সকাল সকাল তাকে বেরোতে হয়, তাই জন্য সে ভোর রাতেই নদী থেকে জল এনে তার স্নানের ব্যবস্থা করে রেখেছে। স্নান শেষ করেই রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করল এবং আদেশের প্রতীক্ষায় নীরবে প্রভুর মুখের দিকে চেয়ে রইল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবে তাকে আমি বলে দেব তিনি তোমার আমারই মতন করে খেয়াল রাখবেন। আমি যাচ্ছি বলে তোমাকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহ এবং মায়া ভরে বলেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হায় রে, নারী হৃদয় আর কে বুঝতে পারে। রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথাগুলি সইতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হয়ে কাঁদতে কাঁদতে বলল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনোই দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলো, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার বাড়ির মুখে রওনা হলেন। যাবার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোমাকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোমাকে কিছু দিয়ে গেলুম, এতে তোমার কয়েকদিন চলে যাবে। কিছু পথ খরচা বাদে তার বেতনের বাকি টাকাটা পকেট থেকে বের করে দিল। তখন রতন আকস্মাৎ ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলে এক দৌড়ে সে কাঁদতে কাঁদতে দূরে চলে গেল। পুরনো পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল এবং সাদা দিয়ে আঁকা টিনের প্যাটরা তুলে ধরে নৌকোর মুখে চললেন। যখন নৌকোয় উঠলেন, নৌকো ছেড়ে দিল। বর্ষা বিস্ফোরিত নদী ধরণী উচ্ছ্বলিত অশ্রুর মতো চারিদিকে ছলছল করতে লাগলো এবং হৃদয়ের মধ্যে একটা অত্যন্ত বেদনার অনুভব হতে লাগলো। একটি গ্রামের সামান্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী হৃদয়ের অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করল।
একবার নিতান্ত ইচ্ছা হলো ফিরে যাই, জগতের সেই ক্রোড় বিচ্যুত অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে বাতাস লেগেছে, বর্ষার স্রোত খরতর বেগে বইছে। নদীতে কিছুটা এগোলেই নদীকূলে একটা শ্মশান পড়ে। নদীতে ভাসমান পথিকের এই সময়ে হৃদয়ের মধ্যে একটা নতুন চিন্তার উদয় হলো। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে কি লাভ, পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় আর হলো না। সে সেই পোস্ট অফিসটির চারিদিকে অশ্রু জলে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। বোধ করি তার মনে এখনো একটু ক্ষীণ আশা ছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে সে কিছুতেই পোস্ট অফিসটির থেকে দূরে যেতে পারেনি। কিন্তু হায় রে এই বুদ্ধিহীন মানব মন! ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু পরে মাথায় ঢোকে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে সে মিথ্যা আশাকেই দুই হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে। অবশেষে কি ফল হয়? একদিন নাড়ি কেটে হৃদয়ের সমস্ত রক্ত শুষে এই মিথ্যা আশা পলায়ন করে। কিন্তু মন আবার একবার এই ভ্রান্তির জালে পড়ার জন্য বারবার ব্যাকুল হয়ে ওঠে। নমস্কার, আজকের গল্পটি আশা করি সকলের ভালো লেগেছে এবং যতটা পেরেছি চেষ্টা করেছি আমি। এবং কিছু সাজেশন থাকলে আপনারা প্লিজ কমেন্টে জানাতে পারেন, এবং এর পরে কি গল্প আমি পড়বো এবং পড়লে আপনারা খুশি হবেন সেটা প্লিজ যদি লিখে জানান, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। এবং আপনাদের লেখা কিছু গল্প থেকে থাকলে আমাকে ফেসবুকে ট্যাগ করতে পারেন। তো সেটা আমি যদি ভালো হয় তার মধ্যে স্টোরি এবং কিছু অ্যাড করে, তো আমি সেটাকে গল্প আকারে পড়ে শোনাবো এবং নিশ্চয়ই আপনাকে ক্রেডিটও দেবো। তো আজকের জন্য এতটাই। পরের গল্পে আবার দেখা হবে। এবং ড্রয়িংয়ের চ্যানেল এটা আপনারা জানেন, তো আমি ড্রয়িংও রেগুলার আপলোড করি। তো আশা করি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খুশি থাকবে। পরে দেখা হচ্ছে আবার। এবং চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কেননা শীঘ্রই আরও নতুন ভিডিও এবং অডিও স্টোরিজ নিয়ে আমি আসছি।